বলছে উপবিষ্ট পরিচালন সমিতির শ্রদ্ধেয় সম্পাদক, মার্জনা কর্মী সভাপতি, বিদায়ী শিক্ষক বিজন কুমার হালদার, শ্রদ্ধাভাজন বিজন কুমার দাস, শ্রদ্ধাভাজন তপন কুমার মাইতি মহাশয় এবং প্রিয় শিক্ষক ও শিক্ষয়িত্রী মন্ডলী, দীর্ঘক্ষণ ধরে আমরা এমন একটা পরিবেশের মধ্যে নিজেদেরকে নিয়ে গেছি যে সত্যি সত্যি এই দিনটি এমন যে এখান থেকে দাঁড়িয়ে কিছু বলা খুব কঠিন। আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে কিভাবে শুরু করব আমার বক্তব্যটা। বিজনদাকে আমি 2009 সালে প্রথম দিন যখন এই বিদ্যালয়ে আসি তখন থেকেই পাই এবং সত্যি সত্যি বিজন বাবু, বিজন স্যারের থেকে বিজনদা বলি, সবসময় তাকে আমরা সম্বোধন করি। তখনকার দিনের শিক্ষকতার একটা ভিত্তি বলা যায়, মানে বিজনবাবু যে সময় থেকে শিক্ষকতা করছেন আর আজকে আমরা এই প্রজন্মে যে শিক্ষকতা করছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমায় বলতে হয়, তো বিজনবাবু যেটা বলার চেষ্টা করলেন অনেকক্ষণ থেকেই, যে প্রয়োজন মাফিক তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে স্কুলে পড়াতে হয়েছে। মজার বিষয়টা হচ্ছে এখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতে যে টিচিং লার্নিং প্রসেসের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সেটা হচ্ছে সিচুয়েশনাল লার্নিং। দেখুন, বিজনবাবু সেই কাজটা কিন্তু আজ থেকে ওনার বক্তব্য অনুযায়ী প্রায় 30 বছর আগে করে এসেছে। সিচুয়েশনাল লার্নিং হচ্ছে সেটাই যে প্রয়োজন আমাকে যেটা শিক্ষাদান করতে বলবে সেটাই আমি পড়াবো। আমার মূল সাবজেক্ট যা, সেখান থেকে আমি কোনো সময় বিচ্যুত হচ্ছি, বাংলা পড়াচ্ছি, ইতিহাস পড়াচ্ছি, অঙ্ক পড়াচ্ছি, কোনো ক্ষেত্রে বিজনবাবু নাটকের সময় যোগ দিচ্ছেন, বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু নিজেকে সম্পৃক্ত করছেন। এটা কিন্তু একটা বিরাট বড় দিক যে শিক্ষক বিভিন্ন বিষয়ে আমরা অনেক সময় অনেক শিক্ষকতার পথে যোগদান করছি, কিন্তু সেই শিক্ষকটা হয়ে ওঠার লড়াইটা কিন্তু ভীষণ কঠিন। বিজনবাবু সেটা কিন্তু খুব সাফল্যের সাথেই করেছেন এবং প্রত্যেক ছাত্রীর সাথে ওনার একটা অত্যন্ত আত্মিক যোগাযোগ। এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আজকে উঠে এসছে যে এটা এই বিদায়টা, শিক্ষকদের তো মূল জায়গাটা অবশ্যই ছাত্র, তারা যদি আসে বিদ্যালয়ে থাকতো এই বিদায়ের পরিবেশটা একটু অন্যরকম হতো। এবং মূল্যায়নের প্রসঙ্গ আমি আসবো না, মূল্যায়ন ওভাবে করা সম্ভব না মানুষকে। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্টাইল আছে এবং মূল্যায়ন করতে গেলে তার পারিপার্শ্বিকতা, আর্থসামাজিক পরিকাঠামো সব কিছু বিশ্লেষণ করে তার মূল্যায়নটা করা উচিত। বিজনবাবু একজন সফল শিক্ষক এই কারণেই, কারণ ছাত্রছাত্রীদের কাছে তিনি কিন্তু খুব দ্রুত পৌঁছে গেছেন। দেখুন, পাঠদান করা, একটা ক্লাসকে সাকসেসফুল করা, একটা ক্লাসকে এফেক্টিভ করা, প্রোডাক্টিভ করা, অনেক কথাবার্তা আমরা এ নিয়ে বলি, আলোচনা করি, কিন্তু ছাত্রদের কাছে পৌঁছে যাওয়া এটা আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষকতা জীবনের প্রধান এবং প্রথম কাজ। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী কিন্তু বিজনদাকে একেবারে নিজের মতো করেই ভাবত। তাই যখনই বিজনদা কোনো অনুষ্ঠানে বিজনবাবুর নাম অ্যানাউন্স হতো, সবাই কিন্তু একেবারে হইহট্টগোল করে তালি দিয়ে আনন্দ করে উঠত যে আমাদের বোধহয় এই ওই যে বলে না যে আমি তোমাদেরই লোক, সেরকম একটা ভাবনা যে আমাদেরই কেউ রিপ্রেজেন্ট হচ্ছে, আমাদেরই কেউ এবার মঞ্চে গিয়ে কিছু বলবে, তিনি আমাদেরই কথা বলবেন। এই যে তাদের ভয়েস হয়ে ওঠা, এটা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ। এবার আমি আসি স্টাফ রুম প্রসঙ্গে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অনুসংগ্রহ প্লেটোর কথা বলেছেন, সক্রেটিসের কথা উঠে এসছে এখানে, এবং এটা সত্য। পৃথিবীর সমস্ত কিছু ক্রিয়েশন হয়েছে কিন্তু ওই রকম ছোট ছোট কোনো কক্ষে, একটা আলোচনার মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে, চিৎকার চেঁচামেচি, হাসি ঠাট্টার মাধ্যমে। এবং আমরা জানি প্রত্যেকটা ক্লাসের স্টাফ রুমে বিভিন্ন রকম ন্যারেটিভ কিন্তু ছড়িয়ে থাকে। যেমন
কেমিস্ট্রির কথা যদি বলতে হয় তপনবাবুর সাথে জামালবাবুর কেমিস্ট্রি আমাদের স্টাফ রুমের সবাই সেটা জানে। দুজন মিলে যাবেন, দুজনের মধ্যে দুজনেই ভীষণ মিষ্টি, কথাবার্তা বলার স্টাইল একরকম। বিজনবাবুকে নিয়েও কিন্তু তপনবাবু, জামালবাবু, বিজনবাবুকে নিয়েও কিন্তু একটা সুন্দর কেমিস্ট্রি কিন্তু আমাদের স্টাফ রুমে আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ন্যারেটিভগুলো এখনকার, আমি বলবো না এখনকার প্রজন্মকে ঠিক আমি কোনো রকমভাবেই কোনো অবলিগেশনে আনতে চাইছি না, কিন্তু কোথায় যেন এই ন্যারেটিভগুলো এখনকার প্রজন্ম মিস করছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে একটা অসাধারণ ব্যাপার, কোনো একটা বিষয় নিয়ে খুনসুটি করা, কোনো একটা বিষয় নিয়ে অযাচিতভাবে কোনো তর্ক জুড়ে দেওয়া বা কিছু করা, এটা কিন্তু খুব দরকার। নিজে আনন্দে যদি আমরা না থাকি তাহলে অন্যকে কিন্তু কোনো রকমভাবেই কোনো আনন্দ দান করতে আমরা পারি না, আমরা সক্ষম নই। বিজনবাবু কিন্তু সদা হাস্যময় একজন চরিত্র, খুব সহজেই সব জিনিসকে মানিয়ে দিতে পারতেন। অনাড়ম্বর কথাটা আমরা লিখেছি ওখানে, কিন্তু সত্যি সত্যি অনাড়ম্বর জীবনযাত্রা এটা কিন্তু এত সহজ নয়, খুব কঠিন একটা কাজ। তার মধ্যে দিয়ে তিনি চলতেন। যখনই কোনো স্টাফ রুমে আমরা কোনো পঠন পাঠন জিনিস নিয়ে আলোচনা করেছি, বিজনবাবু আলাদাভাবে আমাকে ডেকে বলেছেন, স্যার কাল রাত্রে এই জিনিসটা নিয়ে আমি 12টা-1টা অবধি ভাবছি কিভাবে কি করা যায়। উনি কিন্তু ভাবতেন, একটা ভাবনা চিন্তার প্রসেসের মধ্যে উনি সবসময় চলতেন, চেষ্টা করেছেন চলার, এখনো চলবেন। আর শিক্ষকদের তো সেইভাবে কোনো মৃত্যু হয় না, শিক্ষকরা সবসময় কোনো না কোনো জায়গায় ওনারা বেঁচে থাকেন। কিন্তু উইচ ইজ ইম্পর্টেন্ট, আমার যেটা বারবার মনে হচ্ছিল অশোকবাবুর বক্তব্যটা শুনে, যে আমার তো 60 বছর হয়ে গেল, আমি বার্ধক্য ভাতার জন্য কাগজপত্র জমা দিই। দেখুন, এটা একটা অত্যন্ত আয়রনিক্যাল স্টেটমেন্ট। আমরা আজকের এই বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, আমাদের সামনে একটা আমাদের জায়গা রয়েছে, আমাদের বসার একটা আসন রয়েছে। আমরা এটা কখনোই উপলব্ধি করতে পারবো না এটা গুরুত্ব কতটা। এটা যত কাছাকাছি আমাদের রিটায়ারমেন্টের সময় আসবে, তত কিন্তু এই পথের গুরুত্বটা আমি উপলব্ধ করব। আমি বিজনবাবু যতই আমরা বলি যে কালকে থেকে আসবেন, আপনার জন্য দরজা খোলা, আপনি যখন খুশি মনে করবেন আসবেন, আপনি এই স্কুলের ছাত্র, এই গ্রামেরই লোক, আপনার জন্য সবসময় স্কুল দরজা খুলে রেখেছে, কিন্তু সেটা সম্ভব না। বিজনবাবু এটা খুব ভালোভাবে ছিলেন। একবার যদি আমাদের কাছ থেকে এই পড়ানোর বিষয়টাকে কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ফিল করব যে আমরা কি মিস করলাম, কি হারালাম। এবং এটা ভেবে দেখবেন খুব ভালো হবে, আমরা এখন পড়াতে পারছি না, এটা কিন্তু একটা অত্যন্ত যন্ত্রণার বিষয়। তাই প্রতিষ্ঠানিক চিন্তা ভাবনাটা যতই আমরা বলি না কেন, কালের নিয়মে 60 বছর হলে আমাদের বেরিয়ে যেতে হবে, ঘটনা, কিন্তু এটা খুব ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টা যদি আমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে না পারি, তাহলে কিন্তু আমার ওই যে বারবার বলার চেষ্টা করলেন, যেটা চলে গেল, যে নৌকাটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন, দাঁড় টানার চেষ্টা করছেন, সেটা কিন্তু আর কোনোদিনই ভাসবে না, সেটা আস্তে আস্তে ডুবে যাবে। কথাটা ফিলোসফিক্যালি আমি বারবার ভাবছিলাম যে তাত্ত্বিক আঙ্গিক থেকে কিছু কথাবার্তা আমার বলার খুব প্রয়োজন হয়ে পড়ছে, সেই জায়গা থেকে আমার ভাবনাটা তৈরি হলো বলে সেই কথাগুলো বললাম। বিজনবাবুর সঙ্গে সরস্বতী পুজোর দিনগুলোতে যেভাবে বিজনবাবু আমাদের সময় দিতেন, আমি ওনাকে রিকোয়েস্ট করবো উনি যদি দেন আমরা উপকৃত হই। এটা ঘটনা যে কমিউনিটি লিঙ্কের একটা প্রশ্ন ভীষণভাবে উঠে আসে। উনি বারবারই বলতেন যে যে জায়গায় আমি পড়াচ্ছি সেই মাটিটাকে আমার চেনার দরকার। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। আমি নিজে যখন গ্রামগুলোতে ঘুরতে যাই, আমি দেখেছি পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু বিভিন্ন গ্রামে গিয়ে খোঁজ খবর নেন বাচ্চাদের, কেন তারা আসছেন, বিজনবাবু বলার চেষ্টা করেন, বিজনবাবু মানে প্রেজেন্সটা তখন আমরা কিন্তু গার্ডিয়ানদের কাছে শুনি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা যদি সেই সংস্কৃতিটাকে ফিল করতে না পারি, তাহলে কিন্তু এইখানে দাঁড়িয়ে আমি পাঠদান যতই করার চেষ্টা করি না কেন, সেটা সম্ভবপর হবে না। বিজনবাবু সেদিক থেকে প্রতিকৃতি চেষ্টা করবেন আমাদেরকে এই অঞ্চলের সংস্কৃতির দিকগুলো আমাদের সামনে আরো যদি কোনোদিন সুযোগ পান তুলে ধরার, যদি কোনো প্রবলেম আমাদের স্কুলে আসে সেটা আমাদেরকে আগাম সচেতন করার। কারণ ওনাকে মনে রাখতেও হবে এটা যে উনি কিন্তু এই স্কুলের কোনো না কোনো সময় একটা পার্ট ছিলেন, থাকবেন, এখনো আছেন, কাল থেকে ছিলেন,
আর তারপরে আমি বলবো থাকতে হবে না, নাহলে আমাদের মুশকিল। আমাদের এই ধরনের মানুষদের যত রিসোর্স আমরা পাই তত আমাদের ক্ষেত্রে সুবিধে, কারণ আমরা দূর থেকে আসি, আমাদের সেরকমভাবে ব্যক্তিও নেই, আমাদের সময়ও কম, আমরা সেভাবে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারি না। তাই আপনার কাছে রিকোয়েস্ট স্যার, আপনি যেমন সরস্বতী পুজোতে আসেন, স্পোর্টসে তেমন আসবেন, তেমনি যদি কোনো জায়গায় কোনো সময় আপনাকে বিদ্যালয়ে পাঠদান করার কোনো প্রয়োজন হয়, যেহেতু আপনার মধ্যে সেই জায়গাটা রয়েছে, আপনার মধ্যে সেই খিদেটা রয়েছে, নিজে পড়ে পড়াতে পারেনি, ভাবনাটা এখনো রয়েছে আপনার মধ্যে, তাহলে আপনি এসে দয়া করে বিদ্যালয়কে সাহায্য করবেন। কারণ বিদ্যালয় কিন্তু একটা কালেকটিভ কনসেপ্ট, কারণ একার জন্য কোনো বিদ্যালয় তৈরি হয় না, এটা পুরো একটা টিম ওয়ার্ক। এই টিমটা যেভাবে ছিল সেরকমভাবেই যেন থাকে। আর সবাই বলেছেন, তবুও আমি বলি যে দেখুন, প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে কিছু কিছু সময় কিছু কিছু কথা আমাকে বলতে হবেই, এটা খুব স্বাভাবিক। আমি মানুষ হিসেবেও হয়তো সে কথাগুলো বলি না, আমি তো বারবারই বলি যে চেয়ার, আমি বলা মানে অনেক সময় এই ধারণাটা তৈরি হবে চেয়ার বলছে, কিছু করার নেই। আমার থেকে চেয়ারকে আলাদা করা বিদ্যালয়ে দাঁড়িয়ে খুব কঠিন। আপনি বিদ্যালয়ের বাইরে চলুন, আমার থেকে আমি চেয়ারকে আলাদা করে একটা ব্যক্তিত্ব হিসেবে আপনার কাছে আসতে পারি। আমি সেই জন্যই সারাক্ষণ ধরে মাস্কটা পরেছিলাম, কিন্তু আমার মনে হলো যে আমি বক্তব্যটা যখন দেখবো মাস্কটা খুলে দেওয়া উচিত। এখন মানুষের মূল সমস্যা মুখ আর মুখোশের তফাৎটা মানুষ মানে ভুলে গেছে, সবসময় মুখোশ করেই থাকতে মানুষ বেশি পছন্দ করছে। জীবনবাবু অন্তত সেই মুখোশধারী লোক নন, উনি রাগ হলে রেগে উঠতেন, খিদে পেলে খাবারের কথা বলতেন এবং আনন্দ হলে হো হো করে হাসতেন। এটা কিন্তু একটা খুব বড় ক্যারেক্টারের ট্রেট, যে মানুষটাকে চেনা, যে মানুষটা এরকম। তাই কিন্তু সবাই আমরা এক বাক্যে বলে দিচ্ছি যে বিজনদা এরকম একটা ক্যারেক্টার। এই চেনানোর ব্যাপারটাও কিন্তু আমাদের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। আমি যদি অন্যের কাছে ঠিকমতো ভাবে ট্রান্সমিটেড না হতে পারি, তাহলে সমস্যাটা আমারও ইকুয়ালি কিন্তু থেকে যায়। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। অনুষ্ঠানটা আরেকটু বড় করে করার আমার যে ইচ্ছে ছিল না তা না, কিন্তু সত্যি সত্যি কোভিড প্রোটোকলের বাইরে আমি যেতে পারছি না, এটা সম্ভবপর না। তাই হয়তো এই আঙ্গিকে এরকম ছোট করে একটা অনুষ্ঠান। তবে আমি খুব বিলিভ করি একটা জিনিস, আমি যাকে মন থেকে ভালোবাসি, অন্তত শেষ দিনে যেদিন তিনি বিদায় নেবেন, আমার অবশ্যই উপস্থিত থাকা উচিত। খুব কঠিন কিছু পরিস্থিতি না হলে আমার কিন্তু এটা করা ঠিক না। আজকে যারা উপস্থিত হতে পারলেন না, আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা দিনে একটা প্রি অ্যানাউন্সড একটা প্রোগ্রাম তারা কেন উপস্থিত হলেন। হয়তো কারো সিরিয়াস কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু তাকে ক্লিয়ারলি সেটা বলে দেওয়া উচিত, না হলে কিন্তু এই প্রেজেন্সটার কোনো মানে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আমার মনে হয়। যাই হোক, বিজনবাবু সেটা আশা করি মানিয়ে নেবেন, অন্যরা যারা আসেন তাদের অনুপস্থিতি ওনার কাছে খুব একটা ব্যথার কারণ হবে না, কারণ আমরা যারা আসি সবাই খুব কি বলবো, মন থেকেই ওনাকে যা যা ভালো কামনা শুভ কামনা করার করছি। সামনের দিনগুলো ওনার ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই চাই। আর সবাইকে অবশ্যই উনি আমাদের গুরুজন বলবো, দাদা হিসেবে আশীর্বাদ করবেন, যাতে আমরা ওনার আদর্শগুলোকে নিয়ে পাথেয় করে এই বিদ্যালয় চালাতে পারি, সুষ্ঠুভাবে চালানোর জন্য যখন প্রয়োজন পড়বে উনি এসে আমাদের সাহায্য করবেন। এইটুকুই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের অনুষ্ঠানগুলো এখানেই আমাদের শেষ হবে। আর কিন্তু যা যা কাগজ লাগবে আমি উইকে ওনার একটি কাগজ লাগবে, সেটা আমি দিয়ে দেবো ওনাকে সামনের সপ্তাহে, যাতে উনি ওনার যে রিটায়ারমেন্টের বেনিফিটটা আছে সেটা উনি পান। ঠিক আছে স্যার?